এখন আমরা দেখব আর্থসামাজিক উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা। তো রেমিটেন্স শব্দটা কি? রেমিটেন্স শব্দ হচ্ছে পরিশোধের উদ্দেশ্যে অন্যত্র অর্থ প্রেরণ। মানে হচ্ছে কাউকে আপনি অর্থ পরিশোধ করবেন, সে আপনার থেকে দূরবর্তী কোথাও অবস্থান করতেছে, ঠিক আছে? আপনার থেকে দূরবর্তী কোথাও অবস্থান করতেছে, সেই ব্যক্তিকে আপনি অর্থ পরিশোধ করবেন। তাহলে এই যে অর্থটা আপনি এক স্থান থেকে আরেক স্থান পরিশোধের উদ্দেশ্যে পাঠাবেন, সেটাই হচ্ছে মূলত রেমিটেন্স। কিন্তু আমাদের দেশে রেমিটেন্সের প্রচলিত শব্দ বা প্রচলিত অর্থ, এখানে আমাদের দেশে প্রচলিত অর্থ হচ্ছে আমাদের যারা প্রবাসী তারা ওইখানে শ্রমজীবী, ওই প্রবাসী যারা শ্রমজীবী বা প্রবাসে যারা কাজ করে খাচ্ছেন, সেই মানুষরা তাদের নিজেদের এই দেশে যে তাদের আত্মীয় স্বজনদের যে অর্থটা প্রেরণ করে থাকেন, অর্থাৎ বাইরের দেশ থেকে প্রবাসীরা যে অর্থটা আমাদের দেশে প্রেরণ করে থাকেন, যে বৈদেশিক অর্থটা বা বৈদেশিক মুদ্রাটা, সেটাকে বলা হয় মূলত রেমিটেন্স। তো এই রেমিটেন্সের ভূমিকা আর্থসামাজিক উন্নয়নে কতটুকু সেটা আমরা আলোচনা করব এখন। রেমিটেন্সের প্রথম ভূমিকা পালন করে মূলত বাণিজ্য ঘাটতির অর্থায়নের ক্ষেত্রে, ঠিক আছে? বাণিজ্য ঘাটতি বলতে বোঝা হচ্ছে রপ্তানি থেকে যদি আমদানি বেশি হয়, অর্থাৎ আমদানি বেশি হলে বেশি বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হবে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে। কিন্তু রেমিটেন্সের মাধ্যমে কি হয় দেখেন, রেমিটেন্সের মাধ্যমে মূলত প্রবাসীরা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠায়। তার মানে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। ফলে বাণিজ্য ঘাটতি, এই যে বৈদেশিক মুদ্রার যে ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যায়, এবং সেই বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ হওয়ার কারণে সহজেই বৈদেশিক বাণিজ্য ঘাটতির অর্থায়ন করা সম্ভব হয়। মানে হচ্ছে বেশি বেশি বৈদেশিক মুদ্রা সরবরাহ করে আমদানিকারকদের অর্থায়নের সুবিধা দেয়া যায়। তারপর 2 নাম্বার হচ্ছে পরিশোধ উদ্বৃত্তের উন্নয়ন। পরিশোধ উদ্বৃত্ত বলতে বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যে লেনদেনটা হয়, এই লেনদেনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রাপ্তি এবং পরিশোধকে মূলত বোঝায়। ওকে, তো পরিশোধ উদ্বৃত্তের উন্নয়ন রেমিটেন্সের মাধ্যমে এই কারণে সম্ভব হয়। দেখেন, প্রবাসীরা যখন বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তখন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা সেটা বৃদ্ধি পাচ্ছে। আবার বাংলাদেশ থেকে যখন প্রবাসীরা অন্য দেশে টাকা পাঠাচ্ছে, তখন আবার বাংলাদেশের কি রিজার্ভ যেটা আছে, সেই রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। তো এইভাবে রেমিটেন্স যত বেশি আসে, তত বেশি পরিশোধ উদ্বৃত্তের উন্নয়ন হয়। অর্থাৎ এই যে এক ধরনের প্রবাসীর কাছ থেকে, অর্থাৎ নিজের দেশের মানুষের কাছ থেকে বাইরের দেশের মুদ্রা নিজের দেশে ঢুকতেছে, আবার বাইরের দেশের মানুষের কাছ থেকে বৈদেশিক মুদ্রা বাইরের দেশের মানুষের কাছে পাঠানোর জন্য বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। ওকে, তো এই যে প্রাপ্তি আর পরিশোধ, এক জায়গা থেকে পাইতেছি, আবার নিজের দেশ থেকে প্রেরণ করতেছি, এই প্রাপ্তি ও পরিশোধের মধ্যে যে টাকাটা উদ্বৃত্ত থাকে, মূলত রেমিটেন্স, অর্থাৎ মানুষ যদি বেশি বেশি বাইরে থেকে টাকা আমাদের দেশে পাঠায়, তাহলে কি হয়, এই পরিশোধ উদ্বৃত্ত সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের প্রাপ্তির পরিমাণটা বেশি হয়। ঠিক আছে, যে আমাদের দেশের মধ্যে যারা অন্য দেশের লোকজন, ফরেনার যারা বাস করতেছেন, তারা নিজেদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও যে বৈদেশিক মুদ্রাগুলো দেশ থেকে চলে যায়, সেই ক্ষেত্রেও কি থাকে, রেমিটেন্স যদি বেশি হয়, তাহলে আমাদের কাছে তাও উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা সংরক্ষিত থাকে। ওকে, তো এই বৈদেশিক মুদ্রা উদ্বৃত্ত থাকার কারণে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে যায়। আগে বৈদেশিক মুদ্রার জন্য বৈদেশিক ঋণ বা বৈদেশিক সহযোগিতার উপর নির্ভর করতে হতো আমাদের, কিন্তু রেমিটেন্স বেশি বেশি আসার কারণে আমাদের এই পরিশোধ উদ্বৃত্তে দিন দিন উন্নতি হচ্ছে। তারপর হচ্ছে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি, যেটা বারবার বলতেছি, রেমিটেন্স মানে হচ্ছে অন্য দেশের মুদ্রা বাংলাদেশের মুদ্রা ব্যবস্থায় ঢোকা, অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেই রিজার্ভে সংরক্ষিত বা জমা হওয়া। তাই বৈদেশিক যত বেশি রেমিটেন্স দেওয়া হবে, তত বেশি কি হবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বৃদ্ধি পাবে। কারণ প্রবাসীরা তারা যে দেশে কাজ করতেছে, ওই দেশের মুদ্রার অনুপাতে তারা ওই দেশের মুদ্রা দিয়ে তারা এই দেশের আত্মীয়দের কাছে টাকা পাঠাচ্ছে, কিন্তু সেটা আগে বাংলাদেশ ব্যাংকে ওই বৈদেশিক মুদ্রাগুলো জমা হচ্ছে। পরবর্তীতে সেই বৈদেশিক মুদ্রার সমপরিমাণ মুদ্রা দ্বারা, অর্থাৎ সমপরিমাণ দেশীয় মুদ্রা দ্বারা বাংলাদেশ ব্যাংক কি করতেছে, প্রবাসীদের আত্মীয়দের নিকট টাকাটা প্রেরণ করে দিচ্ছে। ওকে, ফলে পক্ষান্তরে পরোক্ষভাবে কি বাড়তেছে, পরোক্ষভাবে বাড়তেছে হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। ওকে, আবার এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ যত বৃদ্ধি পাচ্ছে, তত বেশি সরকারের কাছে কি থাকতেছে, বিনিয়োগযোগ্য তহবিলটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেই বৈদেশিক মুদ্রার বিপরীতে সরকার কি করতে পারবে, সরকার নতুন টাকা ছাপাতে পারবে, আবার সেই বৈদেশিক মুদ্রা সরকার বাইরের কোনো দেশেও বিনিয়োগ করতে পারবে। ফলে স্বাভাবিকভাবে দেশীয় বিনিয়োগের পরিমাণ কি হবে,
দেশীয় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার বৈদেশিক মুদ্রা থেকে দেশীয় শিল্প কারখানা উন্নয়নে কি দেওয়া যেতে পারে, ঋণও দেওয়া যেতে পারে। ওকে, তো এইভাবে মূলত বিনিয়োগ বৃদ্ধি পায়। রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায়, আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাওয়ার কারণে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পায়। এরপর হচ্ছে দেশীয় মুদ্রার অবমূল্যায়ন রোধ। দেশীয় মুদ্রার অবমূল্যায়ন মানে হচ্ছে ওই যে বিনিময় হার, যেটা বিনিময় কোন দেশের মুদ্রার বিপরীতে আমাদের দেশের মুদ্রার মান যদি, অর্থাৎ আমাদের দেশের মুদ্রার মান যদি কমতে থাকে, যেমন ধরেন $1 সমান সমান আগে যদি 70 টাকা থাকতো, এখন যদি $1 সমান সমান 75 টাকা হয়ে যায়, তার মানে হচ্ছে আগে $1 পণ্য কিন্তু আমাদের দেশীয় মুদ্রায় খরচ করতে হতো কত, 70 টাকা, এখন খরচ করতে হবে কত, 75 টাকা। তার মানে আমাদের দেশীয় মুদ্রার কি হলো, অবমূল্যায়ন হলো। কিন্তু রেমিটেন্সের কারণে যেহেতু বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, দেশীয় মুদ্রার মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওই রিজার্ভের অনুপাতে দেশীয় মুদ্রার মানও কি হবে, বৃদ্ধি পাবে। বুঝে, চাহিদা যোগান তত্ত্ব, ঠিক আছে, যত বেশি যোগান বাড়বে তত বেশি কি হবে, যোগান বাড়ার সাথে সাথে দেশীয় মুদ্রার যে বিনিময় হারটা, সেই বিনিময় হারের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তার মানে দেশীয় যদি রেমিটেন্স বেশি বেশি আসে, তাহলে বৈদেশিক রিজার্ভটা বেশি বেশি বৃদ্ধি পাবে, এবং বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেলে কি হবে, তখন এই টাকার অবমূল্যায়ন, যেটা সেই টাকার অবমূল্যায়ন রোধ হবে। টাকার অবমূল্যায়ন অর্থাৎ টাকা তখন 70 টাকা থেকে কমে 68 টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রার মূল্য যত কমতে থাকবে তত কি হবে, দেশীয় মুদ্রার মান বাড়তে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে বেকার সমস্যার লাঘব। দেখা যাচ্ছে রেমিটেন্সের মাধ্যমে যে অর্থগুলো আসতেছে, ম্যাক্সিমাম টাইম বাইরের দেশে মানুষ, প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পাঠায়, যেন দেশে তার আত্মীয়রা কিছু করে খেতে পারে, অর্থাৎ তাদের আত্মীয়দের যেমন কি হয়, ওই অর্থের দ্বারা কর্মসংস্থান হয়। আবার এই রিজার্ভ বৃদ্ধি পাওয়ার কারণে সরকার বিভিন্ন জায়গায় প্রণোদনা দিতে পারে, বিভিন্ন ধরনের শিল্প খাতে বিনিয়োগ করতে পারে, ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়, সাথে সাথে বেকার সমস্যার কি হয়, লাঘব হয়। এরপর হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। যখন কর্মসংস্থানের সৃষ্টি হয়, তখন মানুষের মাথাপিছু আয় কি হয়, বৃদ্ধি পায়, আর মাথাপিছু আয় বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়, সাথে সাথে মোট জাতীয় আয়ও বৃদ্ধি পায়। আর সর্বশেষ হচ্ছে ভোগ ও উৎপাদন বৃদ্ধি। যখন মানুষের আয় বৃদ্ধি পায়, তখন মানুষের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি পায়, কারণ আগে মানুষের কাছে টাকা না থাকলে সে কি করতে পারতো না, কোথাও কোনো কিছু ক্রয় করতে পারতো না, কিন্তু যখন মানুষের হাতে টাকা চলে আসে, তখন তার মধ্যে ক্রয় ক্ষমতাও চলে আসে, অর্থাৎ তখন ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে ভোগ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। আর ভোগ প্রবণতা, ক্রমবর্ধিত ভোগ প্রবণতাকে মেটানোর জন্য, অর্থাৎ ভোগ প্রবণতাকে মেটানোর জন্য কি করতে হয়, বেশি বেশি ভোগ্যপণ্যের যোগান বৃদ্ধি করতে হয়। যোগান বৃদ্ধির জন্য অবশ্যই কি আবশ্যক, উৎপাদন বৃদ্ধি করা আবশ্যক। এইভাবে মূলত রেমিটেন্স এরকম নানাবিধ ভূমিকা দেশের আর্থ সামাজিক উন্নয়নে পালন করে থাকে। ওকে, তাহলে এই ছিল আমাদের অষ্টম অধ্যায়, বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক বিনিময়। আমরা বৈদেশিক মুদ্রার ব্যবহার, বিনিময় হার কিভাবে নির্ধারণ করা হয়, সর্বোপরি বৈদেশিক বিনিময় কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বইতে পড়লে এর সম্পর্কিত আরো বিস্তৃত ধারণা লাভ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।